সুপ্রিয় দর্শক শ্রোতা, জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যালোচনা কথাটি আসলেই মারবুরি ভার্সেস মেডিসন মামলাটির প্রসঙ্গ আসবে অনিবার্যভাবে। যে মামলায় প্রদত্ত সিদ্ধান্তের মধ্য দিয়েই আমেরিকা সহ সমগ্র বিশ্বের সাংবিধানিক আইনের ইতিহাসে জুডিশিয়াল রিভিউ নামক কথাটি প্রতিষ্ঠিত হয় প্রথমবারের মতো। ফলত সাংবিধানিক আইন পাঠ ও চর্চার ক্ষেত্রে এই মামলাটি হয়ে পড়ে অনবদ্য ও অবিচ্ছেদ্য। কিন্তু মামলাটিতে প্রদত্ত সিদ্ধান্ত, জুডিশিয়াল রিভিউর সংজ্ঞা এবং আনুষঙ্গিক বিষয়ে অল্পবিস্তর জানা ব্যতীত কজনই বা জানেন মামলাটির আদ্যপান্ত ইতিহাস? জানেন না অধিকাংশই। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি দেখার পর নিঃসন্দেহে আইন শিক্ষার্থী সহ সাধারণ জ্ঞান পিপাসুরা মামলাটির আগাগোড়া ইতিহাস সহ জুডিশিয়াল রিভিউ মতবাদ প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস সম্পর্কে পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা। চলুন তাহলে এই আশা নিয়েই আমরা প্রবেশ করি যুগান্ত সৃষ্টিকারী সেই বিখ্যাত মারবুরি ভার্সেস মেডিসন মামলার ইতিহাস রোমন্থনে। আমরা প্রথমেই সংক্ষেপে জেনে নিচ্ছি জুডিশিয়াল রিভিউ সম্পর্কে। জুডিশিয়াল রিভিউ হচ্ছে উচ্চ আদালতের এমন একটি পর্যালোচনামূলক ক্ষমতা যার দ্বারা আদালত রাষ্ট্রের আইন বিভাগ কর্তৃক প্রণীত কোনো আইন কিংবা নির্বাহী বিভাগ কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনা করতে পারে, এবং যদি তা অসামঞ্জস্যপূর্ণ হয় সেক্ষেত্রে আদালত অসাংবিধানিক মর্মে ঘোষণা করত বাতিল করে দিতে পারে এরূপ প্রণীত আইন বা কার্যকে। তার মানে হচ্ছে সংসদ বা পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের বিষয়েও হস্তক্ষেপ করতে পারে আদালত যদি তা সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়। আদালতের এই অনন্য ক্ষমতাটিকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ। আধুনিক সংবিধানে জুডিশিয়াল রিভিউর এই ক্ষমতাটি লিখিতভাবেই অর্পণ করা হয়ে থাকে সুপ্রিম কোর্টের উপর। কিন্তু সাংবিধানিক আইনের জগতে এই রিভিউর ক্ষমতাটি রাতারাতি আবির্ভূত হয়নি, বরং তা প্রতিষ্ঠিত হতে লেগে গেছে কয়েকশো বছর। আর এই মতবাদটির বীজ রূপিত হয়েছিল মারবুরি ভার্সেস মেডিসন মামলায় প্রদত্ত সিদ্ধান্তের মধ্য দিয়েই। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের দ্বিতীয় দফা প্রেসিডেন্সিয়াল মেয়াদ শেষের আগের বছর 1796 সালে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন। এটিই ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে প্রার্থী হন যুক্তরাষ্ট্রের প্রথম রাজনৈতিক দল ফেডারেলিস্ট পার্টির জন অ্যাডামস, যিনি ছিলেন জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকার প্রথম ভাইস প্রেসিডেন্ট। উক্ত নির্বাচনে আরও একাধিক প্রার্থীর মধ্যে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই দীর্ঘদিনের বন্ধু ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির থমাস জেফারসন। উল্লেখ্য যে জন অ্যাডামস ও থমাস জেফারসন উভয়ই ছিলেন 1776 সালের 4 জুলাই গৃহীত আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তথা স্বাধীনতার ঘোষণাপত্র প্রণেতা দলের অন্যতম প্রভাবশালী দুই সদস্য। অ্যাডামস ও জেফারসনের গাঢ় বন্ধুত্ব থাকা সত্ত্বেও 1790 দশকের শেষের দিকে এবং 1800 দশকের গোড়ার দিকে জন অ্যাডামসের নেতৃত্বাধীন ফেডারেলিস্ট এবং থমাস জেফারসনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক রিপাবলিকানদের তীব্র বৈরিতার মধ্য দিয়েই আবর্তিত হচ্ছিল আমেরিকার সেই সময়কার রাজনৈতিক সংস্কৃতি। শ্লেষাত্মকভাবে বলা হয় যে অ্যাডামস ও জেফারসনের আলোচিত বন্ধুত্ব এবং রাজনৈতিক বৈরিতা শেষ পর্যন্ত সমাপ্ত হয়েছিল তাদের মৃত্যুর মধ্য দিয়ে। যাই হোক, 1796 সালে অনুষ্ঠিত নির্বাচনে 71-68 ইলেকট্রাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জন অ্যাডামস আসীন হন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে। তবে পরাজিত হলেও থমাস জেফারসন দ্বিতীয় হওয়ায় তখনকার ইলেকট্রাল আইন মোতাবেক জন অ্যাডামসের সাথে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন থমাস জেফারসন। বুঝেনি তো কেমন যেতে পারে তাদের মেয়াদকাল? গেছেও তাই। নানামুখী বৈরিতার মধ্য দিয়েই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাদের প্রথম মেয়াদ শেষ করেন এই দুই বন্ধু ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে অ্যাডামস প্রেসিডেন্ট থাকাকালেই 1800 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। উল্লেখ্য যে 4 বছর অন্তর অন্তর নভেম্বর মাসেই অনুষ্ঠিত হয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তবে 1845 সালে কংগ্রেসে আইন পাশের মধ্য দিয়ে নভেম্বর মাসের কোন দিন নির্বাচনটি অনুষ্ঠিত হবে তাও ঠিক করে দেয়া হয়। আর সেই দিনটি হচ্ছে 4 বছর পর নভেম্বর মাসের প্রথম সোমবারের পর প্রথম মঙ্গলবার। আর এভাবেই সেই থেকে এখনো পর্যন্ত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হন জন অ্যাডামস। এদিকে প্রার্থী হন থমাস জেফারসনও। সাথে রয়েছে আরও 3 শক্ত প্রতিদ্বন্দ্বী। এই 5 প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে 65 ইলেকট্রাল ভোট পেয়ে জন অ্যাডামস অধিকার করেন তৃতীয় স্থান।
তবে জেফারসন এবং একই দলের অপর প্রতিদ্বন্দ্বী অ্যারন বার উভয়ই লাভ করেন ৭৩টি করে সমান সংখ্যক ইলেকট্রাল ভোট, যার ফলে আইন মোতাবেক প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি চলে যায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। শেষে ১৮০১ সালের ১৭ ফেব্রুয়ারি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোটাভুটির মাধ্যমে আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন থমাস জেফারসন। তবে জেফারসন ও অ্যারন বারের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি যখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নিষ্পত্তির অপেক্ষাধীন ছিল, তখন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত ছিলেন অলিভার এলসওয়ার্থ। তবে অসুস্থতাজনিত কারণে তিনি হঠাৎ করে ১৮০০ সালের ১৫ ডিসেম্বর মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বেই অবসর গ্রহণ করেন প্রধান বিচারপতির পদ থেকে। এদিকে সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন পদসহ কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়ে জন অ্যাডামসের নেতৃত্বাধীন ফেডারেলিস্টরা তখন চরম হতাশাগ্রস্ত। তদ্রূপ অবস্থায় প্রধান বিচারপতি এলসওয়ার্থের অবসর গ্রহণ যেন বিরাট একটা সুযোগ এনে দেয় জন অ্যাডামস সহ ফেডারেলিস্টদের সামনে। অর্থাৎ বিদায়ী প্রেসিডেন্ট জন অ্যাডামসের কাছে আকস্মিক সুযোগ এসে যায় যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রধান বিচারপতি নিয়োগদানের। ওই অবস্থায় জন অ্যাডামস সিদ্ধান্ত নেন, যেহেতু পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছে রিপাবলিকানদের মধ্য থেকে, সেহেতু মধ্যবয়সী ও বলিষ্ঠ এমন একজনকে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করবেন, যিনি রিপাবলিকান প্রেসিডেন্টের ধারাবাহিকতা যদি দীর্ঘ হয় সেটাও যেন মোকাবেলা করতে পারেন শক্তভাবে। এই সুদূরপ্রসারী চিন্তা থেকেই জন অ্যাডামস বাছাই করলেন তারই বিশ্বস্ত ক্যাবিনেট মেম্বার সেক্রেটারি অফ স্টেট জন মার্শালকে। সেক্রেটারি অফ স্টেট প্রকৃতপক্ষে আমেরিকার প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাজ করে থাকেন এই সেক্রেটারি অফ স্টেট। যাই হোক, এরূপ দূরবর্তী চিন্তা থেকেই ১৮০১ সালের ৩১ জানুয়ারি প্রেসিডেন্ট জন অ্যাডামস প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন জন মার্শালকে, যা অব্যবহিত পরই অনুমোদিত হয়ে যায় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও। উল্লেখ্য যে ১৮০১ সালের ৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর ১৮৩৫ সালের ৬ জুলাই তার মৃত্যু পর্যন্ত এই ৩৪ বছর যাবৎ জন মার্শালই ছিলেন আমেরিকার ইতিহাসের দীর্ঘমেয়াদী প্রধান বিচারপতি। আরও উল্লেখ্য যে যদিও রাজনীতির পাশাপাশি জন মার্শাল সম্পৃক্ত ছিলেন অ্যাডভোকেসি পেশায়, কিন্তু তার ছিল না কোনো প্রাতিষ্ঠানিক লিগ্যাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তবে বিস্ময়কর বিষয় এই যে জন মার্শাল নিজে একজন ফেডারেলিস্ট হলেও তিনি ছিলেন ফেডারেলিস্টদের ঘোরতর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির নেতা এবং পরবর্তী প্রেসিডেন্ট থমাস জেফারসনের সেকেন্ড কাজিন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে ফেডারেলিস্ট পার্টির ভবিষ্যৎ চিন্তা করে জন অ্যাডামস প্রধান বিচারপতি হিসেবে জন মার্শালকে নিয়োগ দিলেও ফেডারেলিস্ট পার্টি কিন্তু আর কোনোদিন দখল করতে পারেনি হোয়াইট হাউস। বরং ১৮২৮ সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায় রক্ষণশীল এই দলটি। অপরদিকে ইতিহাসে পাকাপোক্ত জায়গা করে নেন অন্যতম ফেডারেলিস্ট প্রধান বিচারপতি জন মার্শাল। প্রধান বিচারপতি জন মার্শালের কথা কেন এত বিস্তারিতভাবে উল্লেখ করলাম তা আমরা দেখতে পাব পরবর্তী আলোচনায়। যাই হোক, ১৮০০ সালে নির্বাচনে প্রেসিডেন্সিয়াল পদসহ কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ হারানোর পর ক্ষমতা থেকে বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্তে ফেডারেলিস্টরা কংগ্রেসের সর্বশেষ অধিবেশনে জুডিশিয়ারি অ্যাক্ট 1789 সংশোধন করত জুডিশিয়ারি অ্যাক্ট 1801 নামে একটি নতুন আইন পাশ করে, যেটি ব্যঙ্গাত্মকভাবে মিডনাইট জাজেস অ্যাক্ট নামে বহুল পরিচিত। অ্যাক্টটি কার্যকর হয় ১৮০১ সালের ৩রা ফেব্রুয়ারি। এই আইনটির মাধ্যমে আরও কিছু বিচারিক সিদ্ধান্ত সহ ডিস্ট্রিক্ট কোর্ট ও সুপ্রিম কোর্টের মাঝামাঝি ফেডারেল আপিল কোর্ট নামে তখনকার ১৬টি স্টেটে ১৬টি নতুন আদালত সৃষ্টি করা হয়। আমরা আগে উল্লেখ করেছি যে থমাস জেফারসন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ১৭ ফেব্রুয়ারি। এদিকে ঘনিয়ে আসছে জন অ্যাডামসের প্রেসিডেন্ট হিসেবে শেষ কর্মদিবস ৩রা মার্চ। তার পরদিন অর্থাৎ ৪ঠা মার্চ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন থমাস জেফারসন। দিন খুব বেশি নেই হাতে, যা করার করতে হবে তড়িঘড়ি। তখন বিরোধী রাজনৈতিক শিবিরের চরম বিরোধিতা সত্ত্বেও রিপাবলিকানদের আমলে কিছু ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে প্রেসিডেন্ট জন অ্যাডামস তার মেয়াদের শেষ সপ্তাহে নবসৃষ্ট এই ১৬টি কোর্টে নিয়োগ প্রদান করেন ১৬ জন বিচারককে। যদিও তার পরের বছর থমাস জেফারসনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক রিপাবলিকানরা জুডিশিয়ারি অ্যাক্ট 1802 পাশ করার মধ্য দিয়ে বিলুপ্ত করে দেয় এই নবসৃষ্ট আদালতগুলোকে, যার ফলে মিডনাইট জাজেসদের অধিকাংশই অপসারিত হন চাকুরি থেকে।
যাই হোক, কেবল ফেডারেল আপিল কোর্টের বিচারক নিয়োগ দিয়ে ক্ষান্ত হননি জন অ্যাডামস, বরং ক্ষমতা ত্যাগের ঠিক আগের দিন অর্থাৎ 2রা মার্চ তৎকালীন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অন্তর্গত ওয়াশিংটন কাউন্টিতে 23 জন এবং আলেকজান্দ্রিয়া কাউন্টিতে 19 জনকে নিয়োগ দেন জাস্টিস অব পিস হিসেবে। এই নিয়োগপ্রাপ্তদের প্রত্যেকেই ছিলেন ফেডারেলিস্ট পার্টির সদস্য বা কট্টর সমর্থক। পরদিন অর্থাৎ 3রা মার্চ সিনেটও অনুমোদন দিয়ে দেয় জন অ্যাডামসের এই নিয়োগাদেশকে। শেষ কর্মদিবস অর্থাৎ 3রা মার্চ রাতে জন অ্যাডামসের স্বাক্ষরের পর ওগুলিতে আমেরিকার সিলমোহর যুক্ত করত ইস্যু করা হয় এই বিষয়ে কমিশন বা নিয়োগপত্র। নজিরবিহীনভাবে রাতের বেলা এমন কমিশন ইস্যু করার কারণেই রাজনৈতিক বিরোধী শিবির ডেমোক্রেটিক রিপাবলিকানরা এই বিচারকদের অভিহিত করেন মিডনাইট জাজেস হিসেবে। যাই হোক, তড়িঘড়ি করে কমিশন বা নিয়োগপত্র ইস্যু করা হলেও বাকি ছিল ওগুলো নিয়োগপ্রাপ্তদের নিকট হস্তান্তর করা, যে কাজটি করে থাকে প্রেসিডেন্টের সেক্রেটারি অফ স্টেট। কিন্তু যেহেতু ইতিমধ্যে সেক্রেটারি অফ স্টেট জন মার্শাল যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে গেছেন, সেহেতু তার পরিবর্তে তার ভাই জেমস মার্শাল আলেকজান্দ্রিয়া কাউন্টিতে নিয়োগপ্রাপ্তদের নিকট হস্তান্তর করতে পেরেছিলেন স্ব কমিশন বা নিয়োগপত্র। তবে ওয়াশিংটন কাউন্টিতে নিয়োগপ্রাপ্ত 23 জনের কারো নিকটই হস্তান্তর করা যায়নি এরূপ কমিশন বা নিয়োগপত্র। এই 23 জনের একজনই ছিলেন আমেরিকার অন্যতম সফল ব্যবসায়ী ও ফেডারেলিস্ট পার্টির সদস্য উইলিয়াম মারবুরি। আর এই উইলিয়াম মারবুরিই ছিলেন ইতিহাস বিখ্যাত মারবুরি ভার্সেস ম্যাডিসন মামলার আলোচ্য পিটিশনার। যাই হোক, 1800 সালের 4 মার্চ শপথ গ্রহণ করেন আমেরিকার 3য় প্রেসিডেন্ট থমাস জেফারসন। তিনি তার সেক্রেটারি অফ স্টেট হিসেবে নিয়োগ দেন তারই রাজনৈতিক সহযোগী ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির অন্যতম উদ্যোক্তা জেমস ম্যাডিসনকে। আর এই জেমস ম্যাডিসনই হচ্ছেন মারবুরি ভার্সেস ম্যাডিসন মামলার একমাত্র প্রতিপক্ষ। উল্লেখ্য যে এই জেমস ম্যাডিসনই আবার পরবর্তী সময়ে অধিষ্ঠিত হন আমেরিকার 4র্থ প্রেসিডেন্ট হিসেবে। সুপ্রিয় দর্শক, এর মধ্য দিয়ে আপনারা বিশদভাবে জেনে গেলেন যে ইতিহাস বিখ্যাত মারবুরি ভার্সেস ম্যাডিসন মামলার কে এই মারবুরি আর কে এই ম্যাডিসন। এবার আমরা আসছি কিভাবে উদ্ভব হল মারবুরি ভার্সেস ম্যাডিসন শীর্ষক এই বিখ্যাত মামলাটির সেই বিষয়ে। পূর্ববর্তী প্রেসিডেন্ট জন অ্যাডামস যেহেতু তার শেষ কর্মদিবসে ফেডারেলিস্ট পার্টির কট্টর সমর্থকদের নিয়োগ দিয়েছিলেন বিচারক হিসেবে, সেহেতু নতুন প্রেসিডেন্ট থমাস জেফারসন তার সেক্রেটারি অফ স্টেট জেমস ম্যাডিসনকে নির্দেশ দিলেন তিনি যেন উইলিয়াম মারবুরি সহ প্রেসিডেন্ট জন অ্যাডামস কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিচারকদের নিকট কমিশন হস্তান্তর না করেন। সুতরাং প্রেসিডেন্টের নির্দেশ মোতাবেক জেমস ম্যাডিসন উইলিয়াম মারবুরি সহ এরূপ বিচারকদের নিকট হস্তান্তর করেননি তাদের অনুকূলে ইস্যুকৃত কমিশন তথা নিয়োগপত্রগুলো। সঙ্গত কারণেই সংক্ষুব্ধ হন উইলিয়াম মারবুরি, যার ফলশ্রুতিতে তিনি সুপ্রিম কোর্টে দায়ের করে বসেন একটি রিট পিটিশন। উইলিয়াম মারবুরি 1789 সালের জুডিশিয়ারি অ্যাক্টের 13 ধারার বিধান মোতাবেক সুপ্রিম কোর্টের নিকট ম্যাডিসনের প্রতি রিট অফ ম্যান্ডেমাস ইস্যুর প্রার্থনা করেন। উল্লেখ্য যে আইন স্বীকৃত 5 প্রকার রিটের মধ্যে রিট অফ ম্যান্ডেমাস ইস্যুর মাধ্যমে মূলত আইন বহির্ভূত কার্য থেকে বিরত থাকা কিংবা আইন মোতাবেক কোনো কার্য করার জন্য সরকারি দায়িত্ব পালনরত ব্যক্তিবর্গের প্রতি নির্দেশ বা আদেশ ইস্যু করা হয়। বোধগম্যতার সুবিধার্থে আমরা এখানে 1789 সালের 24শে সেপ্টেম্বর প্রণীত জুডিশিয়ারি অ্যাক্টের 13 ধারার প্রাসঙ্গিক অংশটি এখানে তুলে ধরছি, যেখানে বলা হয়েছে দ্য সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু রিটস অফ প্রহিবিশন টু দ্য ডিস্ট্রিক্ট কোর্টস when proceeding as courts of admiralty and maritime jurisdiction and writ of mandamus in cases warranted by the principles and usages of law to any courts appointed or persons holding office under the authority of the United States. অর্থাৎ নৌ ও সামুদ্রিক এখতিয়ার বিষয়ক কার্যক্রমের ক্ষেত্রে জেলা আদালতগুলির প্রতি রিট অফ প্রহিবিশন এবং আইনের রীতি ও নীতি নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বাধীন যে কোনো আদালতে নিযুক্ত বা পদাধিকারী ব্যক্তির প্রতি সুপ্রিম কোর্টের রিট অফ ম্যান্ডেমাস ইস্যুর ক্ষমতা থাকবে। জুডিশিয়ারি অ্যাক্টের এই 13 ধারার বিধান মোতাবেক মারবুরি সুপ্রিম কোর্টের নিকট প্রতিকার প্রার্থনা করেন। উল্লেখ্য যে সেই সময় আমেরিকার সুপ্রিম কোর্টের কর্তৃত্ব বা আধিপত্য ততটা সংহত ছিল না, যার ফলে সুপ্রিম কোর্টে যখন মামলাটির চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় তখন ম্যাডিসন আদালতে হাজির হতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। ম্যাডিসনের মতে মারবারির নিকট কমিশন বা নিয়োগপত্র হস্তান্তর করতে সুপ্রিম কোর্ট তাকে বাধ্য করতে পারে না, অর্থাৎ সুপ্রিম কোর্টের সেই আইনগত এখতিয়ার নেই। সঙ্গত কারণে আদালত একতরফাভাবে মারবারির যুক্তি শুনে সর্বসম্মতভাবে প্রচার করেন এই বিখ্যাত মামলার রায়।
মামলাটি নিষ্পত্তি করতে গিয়ে সুপ্রিম কোর্ট 3টি বিচার্য বিষয় নির্ধারণ করেন। প্রথম বিচার্য বিষয়টি ছিল, হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট এ রাইট টু দ্য কমিশন হি ডিমান্ডস, অর্থাৎ মারবুরি যে দাবি করেছেন সেই কমিশন পাওয়ার অধিকার কি তার আছে। দ্বিতীয় বিচার্য বিষয় ছিল, ইফ হি হ্যাজ এ রাইট অ্যান্ড দ্যাট রাইট হ্যাজ বিন ভায়োলেটেড, ডু দ্য লস অফ হিজ কান্ট্রি অ্যাফোর্ড হিম এ রেমেডি, অর্থাৎ মারবাড়ির যদি সে অধিকারটি থাকে এবং তা যদি লঙ্ঘিত হয়, সেক্ষেত্রে তার রাষ্ট্রীয় আইন কি তাকে কোনো প্রতিকার প্রদান করে। আর তৃতীয় বিচার্য বিষয়টি ছিল, ইফ দে ডু অ্যাফোর্ড হিম এ রেমেডি, ইজ ইট এ ম্যান্ডেমাস ইস্যুইং ফ্রম দিস কোর্ট, অর্থাৎ যদি রাষ্ট্রীয় আইনগুলো মারবাড়িকে প্রতিকার প্রদান করে থাকে, সেটা কি সুপ্রিম কোর্ট কর্তৃক ম্যান্ডেমাস রিট ইস্যুর মধ্য দিয়ে করা যাবে। এই 3টি বিচার্য বিষয়ের উপরই আবর্তিত হয় ঐতিহাসিক মারবুরি ভার্সেস মেডিসন মামলাটি। প্রথম বিচার্য বিষয়ে চিফ জাস্টিস মার্শালের উত্তর ছিল, হ্যাঁ, তাই তো হওয়ার কথা। কেননা 1801 সালের ফেব্রুয়ারি মাসে কংগ্রেসে পাশ হওয়া ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সম্পর্কিত একটি আইনের 11 ধারায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সময়ে সময়ে প্রতিটি কাউন্টিতে বিচক্ষণ ব্যক্তিবর্গকে 5 বছরের জন্য জাস্টিস অব দ্য পিস হিসেবে নিয়োগ প্রদান করবেন। উক্ত আইন মোতাবেক তখনকার প্রেসিডেন্ট জন অ্যাডামস ওয়াশিংটন কাউন্টির জাস্টিস অব পিস হিসেবে উইলিয়াম মারবারির অনুকূলে কমিশন স্বাক্ষর করেছেন। এরপর উক্ত কমিশন বা নিয়োগপত্রে যুক্তরাষ্ট্রের সিলমোহর যুক্ত করা হয়, কিন্তু কমিশনটি কেবল মারবুরির নিকট হস্তান্তর করা যায়নি। চিফ জাস্টিস মার্শালের মতে, বিদেয়ী প্রেসিডেন্ট হলেও জন অ্যাডামস যখন মারবুরিকে জাস্টিস অব পিস হিসেবে নিয়োগদান করেছিলেন, তখন অ্যাডামস ছিলেন বৈধ প্রেসিডেন্ট। আর কমিশনে প্রেসিডেন্টের স্বাক্ষর ও সিলমোহর যুক্ত হয়ে যাওয়ার পর মারবুরির নিয়োগ বৈধ হয়ে গেছে এবং সেখানে আর কোনো আইনানুগ আনুষ্ঠানিকতা অবশিষ্ট ছিল না। কমিশন হস্তান্তরের বিষয়টি ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র, যা বর্তেছিল পরবর্তী সেক্রেটারি অব স্টেট মেডিসনের উপর। এরূপ পর্যবেক্ষণে জাস্টিস মার্শাল প্রথম বিচার্য বিষয়ে বলেন, ইয়েস, মারবুরি যে কমিশন দাবি করেছেন সেই কমিশনটি পাওয়ার অধিকার রয়েছে তার। দ্বিতীয় বিচার্য বিষয়টি ছিল, মারবুরি যদি কমিশন পাওয়ার অধিকারী হন আর সেই অধিকারটি যদি লঙ্ঘন করা হয়ে থাকে, সেক্ষেত্রে তার রাষ্ট্রীয় আইন কি তাকে কোনো প্রতিকার প্রদান করে, অর্থাৎ এই বিষয়ে রাষ্ট্রীয় আইনে প্রতিকার প্রদানের সুযোগ রয়েছে কিনা। এই বিচার্য বিষয় চিফ জাস্টিস মার্শালের উত্তর ছিল, হ্যাঁ সূচক। তিনি বলেন, দ্যাট হ্যাভিং দিস লিগাল টাইটেল টু দ্য অফিস, হি হ্যাজ এ কনসিকুয়েন্ট রাইট টু দ্য কমিশন, এ রিফিউজাল টু ডেলিভার হুইচ ইজ এ প্লেইন ভায়োলেশন অব দ্যাট রাইট ফর হুইচ দ্য লজ অফ হিজ কান্ট্রি অ্যাফোর্ড হিম এ রেমেডি, অর্থাৎ জাস্টিস অব পিস হিসেবে যেহেতু মারবুরি বৈধভাবে নিয়োগপ্রাপ্ত, সেহেতু তার ফলস্বরূপই তিনি কমিশন পাওয়ার অধিকারী। সেখানে কমিশন হস্তান্তর না করাটি পরিষ্কারভাবেই ছিল উক্ত অধিকারটি লঙ্ঘন, যার জন্য তার রাষ্ট্রীয় আইন তাকে প্রতিকার প্রদান করে। সুপ্রিয় দর্শক, খেয়াল করে দেখুন, এই দুটি বিচার্য বিষয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার বিষয়টি খুব একটা জটিল ছিল না এবং এখানে চিফ জাস্টিস মার্শালকে কৃতিত্ব দেওয়ারও বিশেষ কিছু নেই। কিন্তু তৃতীয় বিচার্য বিষয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার বিষয়টি ছিল অত্যন্ত জটিল। বোঝার সুবিধার্থে আমরা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এই তৃতীয় বিচার্য বিষয়টি। ইফ দে ডু অ্যাফোর্ড হিম এ রেমেডি, ইজ ইট এ ম্যান্ডেমাস ইস্যুইং ফ্রম দিস কোর্ট, অর্থাৎ রাষ্ট্রীয় আইনগুলি যদি মারবুরিকে প্রতিকার দিয়ে থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কর্তৃক ম্যান্ডেমাস রিট ইস্যু করাই কি সেই প্রতিকার। যেহেতু প্রথম ও দ্বিতীয় বিচার্য বিষয়টি মারবুরির অনুকূলে নিষ্পত্তি করা হয়েছে, সেহেতু এই তৃতীয় বিচার্য বিষয়টিও মারবুরির অনুকূলেই নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু চিফ জাস্টিস মার্শাল পড়লেন উভয় সংকটে। মার্শাল এমন আশঙ্কা করছেন যে মারবুরির পক্ষে কিংবা বিপক্ষে যে সিদ্ধান্তই তারা দেবেন তা সুপ্রিম কোর্টের ক্ষমতা ও বৈধতাকে খর্ব করবে। এখানে প্রশ্ন আসতে পারে, মার্শালের এমন আশঙ্কার কারণটা কি? জি দর্শক, মার্শালের এমন আশঙ্কার কারণ ছিল দুটো। প্রথমত, যদি মারবুরির পক্ষে সিদ্ধান্ত প্রদান করা হয়, সেক্ষেত্রে রাজনৈতিক প্রবল বৈরিতার কারণেই প্রতিদ্বন্দ্বী জন অ্যাডামস কর্তৃক নিয়োগপ্রাপ্তদের বিষয়ে প্রেসিডেন্ট থমাস জেফারসন যে সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করবেন, সেই সম্পর্কে প্রায় নিশ্চিত ছিলেন জন মার্শাল। আর জেফারসন যদি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না মানেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও করার তেমন কিছু ছিল না। সুতরাং নিশ্চিতভাবেই তার মধ্য দিয়ে উন্মোচিত হয়ে পড়বে সুপ্রিম কোর্টের দুর্বলতা। এই ভেবেই ওই পথে আর পা বাড়ালেন না চিফ জাস্টিস মার্শাল। দ্বিতীয়ত, যদি মারবুরির বিপক্ষে সিদ্ধান্ত প্রদান করা হয়, তখন সবাই ভাববে জেফারসনের চাপের কাছে নতি স্বীকার করেছে সুপ্রিম কোর্ট। নিশ্চিতভাবে এটাও দুর্বল করে দিবে সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে। সুতরাং ওই পথেও এগুলেন না
মার্শাল। তাহলে এখন কোন পথে হাঁটবেন চিফ জাস্টিস জন মার্শাল? আর কি বিকল্প পথই বা খোলা রয়েছে মার্শাল বা সুপ্রিম কোর্টের হাতে? জি দর্শক, সরাসরি কাউকে খুশি বা অখুশি করার দিকে না হেঁটে মার্শাল বেছে নিলেন একটি বিকল্প পথ, যেটিকে বলা হয় মার্শালের সেফ নেভিগেশন বা নিরাপদ অবতরণ। তো কি ছিল সেই বিকল্প পথ? চলুন তাহলে যাওয়া যাক সেই আলোচনায়। আমরা আগে উল্লেখ করেছি যে 1789 সালে জুডিশিয়ারি অ্যাক্টের 13 ধারার মাধ্যমে সুপ্রিম কোর্টকে দেয়া হয়েছিল ম্যান্ডেমাস রিট ইস্যু করার ক্ষমতাটি, যেখানে প্রাসঙ্গিক অংশে বলা হয়েছে আইনের রীতি ও নীতি নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বাধীন যে কোনো আদালতে নিযুক্ত বা পদাধিকারী ব্যক্তির প্রতি সুপ্রিম কোর্টের রিট অফ ম্যান্ডেমাস ইস্যুর ক্ষমতা থাকবে। চিফ জাস্টিস মার্শাল ভাবলেন, আমি তো এই বিকল্প পথে হাঁটতে পারি, যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তো কি সেই বিকল্প পথ? মার্শাল ভাবলেন, 1789 সালে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের সংবিধান তার 3 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের যে এখতিয়ার নির্ধারণ করে দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্টকে এমন বিষয়ে ম্যান্ডেমাস রিট ইস্যু করার ক্ষমতা প্রদান করা হয়নি। সুতরাং জুডিশিয়ারি অ্যাক্টের 13 ধারার মাধ্যমে সুপ্রিম কোর্টকে ম্যান্ডেমাস রিট ইস্যুর যে ক্ষমতা প্রদান করা হয়েছে তা নিশ্চিতভাবেই সংবিধানের উক্ত এখতিয়ারকে অতিক্রম করেছে। চিফ জাস্টিস মার্শাল সিদ্ধান্ত নিলেন, আমি হাঁটব এই পথে। বোধগম্যতার সুবিধার্থে আমরা এক ঝলক দেখে আসি যুক্তরাষ্ট্রের সংবিধানের 3 অনুচ্ছেদের 2 ধারার প্রাসঙ্গিক অংশটি, যেখানে সুপ্রিম কোর্টের অরিজিনাল ও অ্যাপিলেট জুরিসডিকশন সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অরিজিনাল জুরিসডিকশনের বিষয়ে ধারাটিতে বলা হয়েছে, ইন অল কেসেস এফেক্টিং অ্যাম্বাসেডর্স, আদার পাবলিক মিনিস্টার্স অ্যান্ড কনসালস অ্যান্ড দোজ ইন হুইচ এ স্টেট শ্যাল বি পার্টি, দ্য সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ অরিজিনাল জুরিসডিকশন। অর্থাৎ যে ক্ষেত্রে রাষ্ট্রদূত, মন্ত্রী ও দূতগণের বিষয়াদি জড়িত এবং এরূপ ব্যক্তিবর্গ যেখানে রাষ্ট্র পক্ষভুক্ত হবে, এমন সকল মামলায় সুপ্রিম কোর্টের আদি এখতিয়ার থাকবে। অর্থাৎ এই প্রকারের মামলাগুলো সরাসরি দায়ের করা যাবে সুপ্রিম কোর্টে। আর অ্যাপিলেট জুরিসডিকশনের বিষয়ে ধারাটিতে বলা হয়েছে, ইন অল দ্য আদার কেসেস বিফোর মেনশনড, the Supreme Court shall have appellate jurisdiction both as to law and fact, with such exceptions and under such regulations as the Congress shall make. অর্থাৎ পূর্বে উল্লেখিত অন্যান্য সকল মামলায় কংগ্রেস কর্তৃক প্রণীতব্য বিধি ও ব্যতিক্রম সাপেক্ষে আইনগত ও ঘটনাগত উভয় বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল এখতিয়ার থাকবে। খেয়াল করে দেখুন, সংবিধানের 3 অনুচ্ছেদের 2 ধারায় সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের অরিজিনাল ও আপিলেট জুরিসডিকশন। কিন্তু মারবাড়ি সুপ্রিম কোর্টের নিকট যে প্রতিকার দাবি করেছেন, সেটা না সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে, না পড়ে আপিলেট জুরিসডিকশনের মধ্যে। এরপর চিফ জাস্টিস জন মার্শাল বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধান সুপ্রিম কোর্টকে যে ক্ষমতা প্রদান করেনি, কংগ্রেস কোনোভাবেই সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতা প্রদান করতে পারে না। এই প্রসঙ্গে মার্শাল বলছেন, সার্টেনলি all those who have framed written constitutions contemplate them as forming the fundamental and paramount law of the nation, and consequently the theory of every such government must be that an act of the legislature repugnant to the constitution is void. অর্থাৎ মার্শাল বলছেন, নিশ্চয়ই যারা লিখিত সংবিধান প্রণয়ন করেছেন তারা সবাই এটিকে জাতির মৌলিক ও সর্বশ্রেষ্ঠ আইন হিসেবে বিবেচনা করেছেন, এবং তার ফলস্বরূপ সরকারের তত্ত্ব মোতাবেক আইন প্রণেতাদের এমন প্রতিটি কার্য যদি সংবিধান পরিপন্থী হয়, অবশ্যই তা বাতিল হবে। চিফ জাস্টিস মার্শালের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধান দেশের সর্বোচ্চ আইন বিধায় এর অবস্থান কংগ্রেস কর্তৃক রচিত আইনের ঊর্ধ্বে। এখানে প্রশ্ন হল, কংগ্রেস কর্তৃক প্রণীত কোনো আইন যদি যুক্তরাষ্ট্রের সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এরূপ আইনকে অসাংবিধানিক বা আল্ট্রাভাইরাস ঘোষণা করার এখতিয়ার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আছে কিনা। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের সংবিধানে সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউর ক্ষমতা প্রদান করা হয়নি। তাহলে এবার প্রশ্ন আসে যে কোন যুক্তিতে সুপ্রিম কোর্ট কংগ্রেস কর্তৃক প্রণীত এমন আইনকে অসাংবিধানিক বা আল্ট্রাভাইরাস মর্মে ঘোষণা করবে? এই প্রসঙ্গে জন মার্শাল টেনে আনলেন বিচারপতিদের শপথের বিষয়টি। তিনি বলছেন, বিচারপতিরা যেহেতু সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, সেহেতু স্বাভাবিক ও যুক্তিসঙ্গত কারণেই কংগ্রেস কর্তৃক প্রণীত আইনের বৈধতা পরখ করে দেখার ক্ষমতা বিচারপতিগণের রয়েছে। এই বিষয়ে মার্শাল তার রায়ে যে বাক্যটি উদ্ধৃত করেছেন, জুডিশিয়াল রিভিউ মতবাদ বিবর্তন ইতিহাসে সেটি হয়ে আছে অবিস্মরণীয়। স্বয়ং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দেয়ালেই স্বর্ণাক্ষরে মুদ্রিত করা আছে মার্শালের ওই কথাটি, It is emphatically the province and duty of the judicial department to say what the law is. অর্থাৎ আইন কি এটা নিশ্চিত করে বলা
বিচার বিভাগের পরিসর ও কর্তব্য। জন মার্শাল আরও বলছেন, ইফ টু লস কনফ্লিক্ট উইথ ইচ আদার, দ্য কোর্টস মাস্ট ডিসাইড অন দ্য অপারেশন অফ ইচ। অর্থাৎ যদি দুটো আইন পরস্পর সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে আদালত অবশ্যই এরূপ প্রতিটি আইনের কার্যকরতার উপর সিদ্ধান্ত প্রদান করবে। এরপর মার্শাল বলছেন, সো ইফ এ ল বি ইন অপোজিশন টু দ্য কনস্টিটিউশন, দ্য কোর্ট মাস্ট ডিটারমাইন হুইচ অফ দিস কনফ্লিক্টিং রুলস গভর্নস দ্য কেস। দিস ইজ অব দ্য ভেরি এসেন্স অফ জুডিশিয়াল ডিউটি। সুতরাং যদি কোনো আইন সংবিধানের সাথে বৈপরীত্যপূর্ণ হয়, সেক্ষেত্রে এই সাংঘর্ষিক বিধানগুলির মধ্যে কোনটি প্রযোজ্য হবে তা অবশ্যই আদালত নিরূপণ করবে। এটাই হচ্ছে বিচারিক কর্তব্যের মূল সার কথা। এরূপ পর্যবেক্ষণ যুগে চিফ জাস্টিস মার্শাল যুক্তরাষ্ট্রের কংগ্রেস কর্তৃক প্রণীত 1789 সালের জুডিশিয়ারি অ্যাক্টের 13 ধারার ওই অংশটি, যেটির মাধ্যমে সুপ্রিম কোর্টকে অরিজিনাল জুরিসডিকশন হিসেবে রিট অফ ম্যান্ডেমাস ইস্যুর ক্ষমতা প্রদান করা হয়েছে, সেই অংশটিকে আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক মর্মে ঘোষণা করেন। তার মানে তৃতীয় বিচার্য বিষয়ে চিফ জাস্টিস মার্শাল উপনীত হয়েছেন নেতিবাচক সিদ্ধান্তে। আপনাদের মনে আছে তো তৃতীয় বিচার্য বিষয়টি? সমস্যা নেই, আমরা মনে করিয়ে দিচ্ছি আবার। ইফ দে ডু অ্যাফোর্ড হিম এ রেমেডি, ইজ ইট এ ম্যান্ডেমাস ইস্যুইং ফ্রম দিস কোর্ট? অর্থাৎ রাষ্ট্রীয় আইনসমূহ যদি মার্বুরিকে প্রতিকার প্রদান করে থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কর্তৃক ম্যান্ডেমাস রিট ইস্যু করাই কি সেই প্রতিকার? এই বিষয়ে মার্শাল বলছেন, সরি মার্বুরি, আপনি প্রতিকার পাওয়ার অধিকারী বটে, তবে আপনি যেই আইনের বরাত দিয়ে সুপ্রিম কোর্টে সরাসরি প্রতিকার প্রার্থনা করেছেন, আমরা সেই আইনটিকেই অসাংবিধানিক মর্মে ঘোষণা করে দিচ্ছি। কেননা সেই আইনটি সংবিধানে প্রদত্ত সুপ্রিম কোর্টের এখতিয়ারকে অতিক্রম করেছে, যার ফলশ্রুতিতে আমরা আপনার প্রার্থনা মোতাবেক রিট অফ ম্যান্ডেমাস ইস্যু করতে পারছি না। এখানে খেয়াল করে দেখুন, চিফ জাস্টিস মার্শালের এমন সিদ্ধান্তে কেবল হেরে যায় উইলিয়াম মারবারি নামক একজন ব্যক্তি, কিন্তু তার বিপরীতে যুক্তরাষ্ট্রসহ সমগ্র পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়ে যায় কংগ্রেস বা পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের উপর সুপ্রিম কোর্টের পর্যালোচনামূলক কর্তৃত্ব, যেই ক্ষমতাটিকে বলা হচ্ছে বিচারিক পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ। যদিও জুডিশিয়াল রিভিউ ধারণাটির বীজ প্রথম রূপিত হয়েছিল 1610 সালে ইংল্যান্ডের কোর্ট অফ কমন প্লিস কর্তৃক নিষ্পত্তিকৃত থমাস বনহাম ভার্সেস কলেজ অফ ফিজিশিয়ানস মামলায়, যে মামলাটি বহুল পরিচিত ডক্টর বোনহামস কেস বা বোনহামস কেস হিসেবে। উক্ত মামলাটির রায়ে অবিটার ডিক্টা হিসেবে তথা প্রসঙ্গক্রমে উক্ত আদালতের চিফ জাস্টিস স্যার এডওয়ার্ড কুক বলেছিলেন, When an act of parliament is against common right and reason or repugnant or impossible to be performed, the common law will control it and adjudge such an act to be void. অর্থাৎ যখন সংসদ কর্তৃক প্রণীত আইন সাধারণ ও যুক্তিবিরুদ্ধ হয় অথবা পরিপন্থী হয় অথবা প্রয়োগ করা অসম্ভব হয়, তখন কমন ল তাকে নিয়ন্ত্রণ করবে এবং আদালত এই প্রকার আইনকে বাতিল বলে গণ্য করবে। যদিও ইংল্যান্ডের পার্লামেন্টারি সভরেনিটি বা সুপ্রিমেসির সাথে সাংঘর্ষিক বিধায় চিফ জাস্টিস এডওয়ার্ড কুকের এমন পর্যবেক্ষণকে গ্রহণ করা হয়নি সার্বজনীনভাবে। এমনকি এমন পর্যবেক্ষণের জন্য চিফ জাস্টিস কুককে হারাতে হয়েছিল চাকরিও। তথাপি অনেক সংবিধানবিদরা এডওয়ার্ড কুকের এমন পর্যবেক্ষণকে জুডিশিয়াল রিভিউ মতবাদের অগ্রদূত হিসেবে গণ্য করত, তাকে ফাউন্টেন হেড অব দ্য ডক্ট্রিন অব জুডিশিয়াল রিভিউ বা লিগ্যাল ফাদার অব জুডিশিয়াল রিভিউ বলে আখ্যায়িত করে থাকেন। কিন্তু মারবারি ভার্সেস মেডিসন মামলায় চিফ জাস্টিস জন মার্শাল কর্তৃক রেশিও ডেসিডেন্ডি হিসেবে প্রদত্ত যুক্তির উপর ভর করে প্রচারিত সিদ্ধান্তের ফলশ্রুতিতে সঙ্গত কারণেই চিফ জাস্টিস জন মার্শালকে বলা হয় জুডিশিয়াল রিভিউ মতবাদটির প্রতিষ্ঠাতা। আর পরবর্তীকালে এই রায় ও মতবাদের উপর ভিত্তি করেই প্রণীত পৃথিবীর বিভিন্ন দেশের লিখিত সংবিধানে সুনির্দিষ্টভাবে স্থান দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের এই পর্যালোচনামূলক এখতিয়ার তথা জুডিশিয়াল রিভিউকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি যুগান্ত সৃষ্টিকারী মারবারি ভার্সেস মেডিসন মামলা শীর্ষক এপিসোডটির একেবারে শেষ প্রান্তে। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা সবিস্তারে জানতে পেরেছেন মামলাটির আদ্যপান্ত ইতিহাস। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম
করিলাম শপথ। Lautube PD, let our experience be your guide.